পর্বত অলিম্পাস মুন্স এবং বৃহত্তম গভীর গিরিখাতগুলির অন্যতম বেলস মেরিনারিস মঙ্গল গ্রহেই অবস্থিত। উত্তর গোলার্ধের মসৃণ বোরিয়ালিস অববাহিকা এই গ্রহের 40% স্থান অধিকার করে রয়েছে। হয়তো বৃহৎ আকারের কোনো সংঘাতের ফলে এই অববাহিকাটির সৃষ্টি হয়েছিল। মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহ রয়েছে দুটি। এগুলির নাম হল ফোবস ও ডিমোস। এই উপগ্রহের পৃষ্ঠভাগে তরল জলের অস্তিত্ব সম্ভব নয়, কারণ এই গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম, পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের 1% মাত্র। 2016 সালের নভেম্বর মাসে নাসা জানায়, মঙ্গলের ইউটোপিয়া প্ল্যানিশিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ বরফের সন্ধান পাওয়া গিয়েছে। সেই জলের যে আনুমানিক পরিমাণ শনাক্ত করা গিয়েছে তা সুপিরিয়র হ্রদের মোট জলের পরিমাণের সমান। পৃথিবী থেকে খালি চোখে মঙ্গল গ্রহকে দেখা যায়। এই গ্রহের লালচে রঙের জন্য এটিকে সহজেই শনাক্ত করা যায়। মঙ্গলের আপাত প্রভাব সর্বাধিক 2.94 পর্যন্ত বৃদ্ধি পায়, যা শুধুমাত্র বৃহস্পতি, শুক্র, চাঁদ ও সূর্যের চেয়ে কম। পৃথিবী ও মঙ্গল পরস্পরের সবচেয়ে কাছে এলে পৃথিবীর বুকে স্থাপিত আলোক দূরবীনগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের বাধা কাটিয়ে মঙ্গল গ্রহের 300 কিলোমিটার বা ততোধিক পরিব্যাপ্ত স্থানগুলিকে পর্যবেক্ষণ করতে পারে। মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক এবং ভর পৃথিবীর 1.8। এর ঘনত্ব পৃথিবী থেকে কম এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল পৃথিবীর শুষ্ক ভূমির মোট ক্ষেত্রফল থেকে সামান্য কম। মঙ্গল বুধ গ্রহ থেকে বড় হলেও বুধের ঘনত্ব মঙ্গল থেকে বেশি। এর ফলে বুধের পৃষ্ঠতলের অভিকর্ষীয় শক্তি তুলনামূলকভাবে বেশি। মঙ্গল দেখতে অনেকটা লাল রঙের কমলার মতো। এর কারণ মঙ্গলের পৃষ্ঠতলে প্রচুর পরিমাণে আয়রন ও অক্সাইডের উপস্থিতি। মঙ্গলের পৃষ্ঠ মূলত ব্যাসল্ট দ্বারা গঠিত। এর কক্ষীয় বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং প্রচুর পরিমাণ মঙ্গলীয় উল্কা নিয়ে গবেষণা করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে মঙ্গলের কিছু কিছু অংশে ব্যাসল্টের চেয়ে সিলিকা জাতীয় পদার্থ বেশি রয়েছে। এই অঞ্চলটি অনেকটা পৃথিবীর অ্যান্ডেসাইট জাতীয় পাথরের মতো। এই পর্যবেক্ষণগুলোকে সিলিকা কাচের মাধ্যমেও ব্যাখ্যা করা যেতে পারে। পৃষ্ঠের অনেকটা অংশ সূক্ষ্ম আয়রন অক্সাইড যৌগ দ্বারা আবৃত। ধূলিকণা নামে পরিচিত এই যৌগটি অনেকটা ট্যালকম পাউডারের মতো। মঙ্গলের কোনো অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্র নেই, কিন্তু কিছু পর্যবেক্ষণে দেখা গেছে এর ভূত্বকের কিছু অংশ চুম্বকায়িত হয়ে আছে, মহাসাগরীয় গর্ভতলে প্রাপ্ত অল্টারনেটিং ব্যান্ডের মতো। এই পর্যবেক্ষণ নিয়ে অধ্যয়ন এবং মার্স গ্লোবাল সার্ভেয়ারের সাহায্যে বিস্তর গবেষণা চালানোর মাধ্যমে 1999 সালে একটি তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করে, যা 2005 সালের অক্টোবরে পুনরায় পরীক্ষিত হয়। এই তত্ত্ব মতে পর্যবেক্ষণকৃত ব্যান্ডগুলো হল মঙ্গলের প্লেট শিলাসরণ ভূগঠন প্রণালীর একটি নিদর্শন। এ ধরনের ভূগঠন প্রণালী 4 বিলিয়ন বছর পূর্ব পর্যন্ত মঙ্গলে বিদ্যমান ছিল, কিন্তু 4 বিলিয়ন বছর আগে গ্রহীয় ডায়নামো বিকল হয়ে পড়ায় চৌম্বক ক্ষেত্র অপসারিত হয়ে যায়। গ্রহটির অভ্যন্তরীণ গঠন অনুসন্ধানে পরিচালিত প্রকল্পগুলোর মাধ্যমে এটি অন্তত নিশ্চিত হয়ে গেছে যে এর কেন্দ্রীয় অংশটির কোর ব্যাসার্ধ প্রায় 1480 কিলোমিটার। এই কেন্দ্রভাগ মূলত লৌহ দ্বারা গঠিত, অবশ্য লোহার সাথে 15 থেকে 17% সালফার রয়েছে বলে জানা যায়। এ হিসেবে মঙ্গলের কেন্দ্রভাগ আয়রন সালফাইড দ্বারা গঠিত, যা অনেকাংশে তরল। এই পদার্থগুলোর ঘনত্ব পৃথিবীর কেন্দ্রে অবস্থিত পদার্থের তুলনায় প্রায় দ্বিগুণ। কেন্দ্রের চারটি ঘিরে সিলিকেট দ্বারা গঠিত একটি ম্যান্টল রয়েছে, যা গ্রহটির অনেকগুলো শিলাসরণ এবং আগ্নেয় প্রকৃতির কাঠামো তৈরিতে মূল ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমানে ম্যান্টলটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। মঙ্গলের ভূত্বকের গড় পুরুত্ব 50 কিলোমিটার বা 31 মাইল, তবে এই পুরুত্ব সর্বোচ্চ 125 কিলোমিটার বা 78 মাইল পর্যন্ত হতে দেখা যায়। অন্যদিকে পৃথিবীর ভূত্বকের পুরুত্ব গড়ে 40 কিলোমিটার বা 25 মাইল। পৃথিবী এবং মঙ্গল এই গ্রহ দুটির আকৃতির অনুপাত বিবেচনায় আনলে পৃথিবীর ভূত্বক মঙ্গলের ভূত্বক থেকে মাত্র 3 গুণ পুরু। বর্তমানে মঙ্গলের বায়ুমণ্ডলীয় চাপ এতটা কম যে এতে তরল পানি থাকা সম্ভব নয়, কিন্তু মঙ্গলে বরফ রয়েছে। এর 2 মেরু সম্পূর্ণ বরফ দ্বারা গঠিত। 2007 সালের মার্চে নাসা এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলের দক্ষিণ মেরুতে যে পরিমাণ বরফ রয়েছে তা গলিয়ে দিলে সমগ্র গ্রহটি পানিতে ডুবে যাবে এবং এই জলভাগের গভীরতা হবে প্রায় 11 মিটার বা 36 ফুট। উপরন্তু বরফের একটি পার্মাফ্রস্ট ম্যান্টল মেরু অঞ্চল থেকে 60 ডিগ্রি অক্ষাংশ এলাকা জুড়ে প্রলম্বিত রয়েছে। মঙ্গলের পুরো ক্রায়োস্ফিয়ারের অভ্যন্তরে আরও বিপুল পরিমাণ পানি লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হয়। কোনো আগ্নেয় বিস্ফোরণের মাধ্যমে ক্রায়োস্ফিয়ার ধ্বংস হলেই কেবল এই পানি বেরিয়ে আসতে পারে। এরকম একটি বিস্ফোরণ অনেক আগে হয়েছিল, যার কারণে মঙ্গলের ব্যালিস মেরিনারিস গঠিত হয়। ইতিহাসের এই সময়ে বিপুল পরিমাণ পানি বেরিয়েছিল, যা একটি সুবৃহৎ নদী উপত্যকা গঠনের জন্য যথেষ্ট ছিল। আজ থেকে 5 মিলিয়ন বছর পূর্বে এরকম আরেকটি ঘটনা ঘটেছিল, যার কারণে সার্বেরাস ফসি নামক একটি খাত উন্মুক্ত হয়েছিল। এর ফলে একটি বরফের সাগর সৃষ্টি হয়, যা এখনো দেখা যায়। এই সাগরটিকে বর্তমানে এলিসিয়াম প্ল্যানেটিয়া বলা হয়। অতি সম্প্রতি মার্স গ্লোবাল সার্ভেয়ারে অবস্থিত মার্স অরবিটার ক্যামেরার মাধ্যমে মঙ্গলের কিছু উচ্চ রেজলিউশনের ছবি তোলা হয়েছে। এর ফলে মঙ্গলের পৃষ্ঠতলে তরল পানির অস্তিত্বের ইতিহাস সম্বন্ধে অনেকটাই বিস্তারিত জানা গেছে।
সেখানে বন্যা সৃষ্টকারী বিশালায়তন কিছু চ্যানেলের নিদর্শন পাওয়া গেছে এবং এর সাথে সংশ্লিষ্ট প্রচুর শাখা নদী সদৃশ প্রবাহের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। কিন্তু এমন কোনো ছোট আকৃতির গঠন পাওয়া যায়নি যাকে বন্যার সৃষ্টিকারী এই জলস্রোতের উৎস হিসেবে চিহ্নিত করা যেতে পারে। বর্তমানে অবশ্য এদের কোনোটি জীবিত নেই, আছে শুধু এদের নিদর্শন। আবহাওয়ার পরিবর্তনই এদের বিলুপ্তির কারণ বলে মনে করা হয়। এ থেকেই বোঝা যায় এই গঠনগুলো কত পুরনো ছিল। আবার আগ্নেয়গিরির জ্বালামুখী এবং গভীর গিরিখাতের পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে বেশ কিছু গঠন বিভিন্ন চিত্রে ধরা পড়েছে, যেগুলো অনেকটা পৃথিবীর সমুদ্র সন্নিবিষ্ট নিষ্কাশন নালী আকৃতির গিরিখাতের মতো। এই গিরিখাতগুলো মঙ্গলের দক্ষিণ গোলার্ধের উঁচু অঞ্চলগুলোতে অবস্থিত। এদের মুখ বিষুবরেখার দিকে এবং সবগুলো 30 ডিগ্রি অক্ষাংশে মেরুমুখী হয়ে আছে। গবেষকরা এমন কোনো গিরিখাত খুঁজে পাননি যেগুলো আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। এমনকি পরস্পর উপরিপাতিত কোনো ইম্প্যাক্ট জ্বালামুখ খুঁজে পাননি। এ থেকে বোঝা যায় যে এই গঠনগুলো বেশ নতুন। নাসার মঙ্গল অভিযান প্রকল্পের প্রধান বিজ্ঞানী মাইকেল মেয়ার দ্বিমত পোষণ করে বলেছেন, বিপুল পরিমাণ জলমিশ্রিত কোনো ধরনের পদার্থের প্রবাহের মাধ্যমেই কেবল এই ধরনের রঙিন এবং ধ্বংসাবশেষ আকৃতির গঠনের সৃষ্টি হতে পারে। এই জল কি বায়ুমণ্ডল থেকে বর্ষিত তুষারপাত বা বৃষ্টি থেকে এসেছে নাকি ভূগর্ভস্থ কোনো উৎস থেকে এসেছে তা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য এই ধ্বংসাবশেষের অস্তিত্ব ব্যাখ্যা করার জন্য বিকল্প প্রকল্প গৃহীত হয়েছে। এমন হতে পারে বরফ কঠিন কার্বন ডাই অক্সাইড অথবা মঙ্গলীয় পৃষ্ঠে ধূলির প্রবাহের মাধ্যমে এই পলিবিশিষ্ট তলানির সৃষ্টি হয়েছে। মঙ্গলে এমন কিছু খনিজ পদার্থ পাওয়া গেছে যা থেকে বোঝা যায় মঙ্গলে এক সময় তরল পানির অস্তিত্ব ছিল। এই পদার্থগুলোর মধ্যে রয়েছে হেমাটাইট এবং গুথিট, যারা সাধারণত পানির উপস্থিতিতে গঠিত হয়। পৃথিবীর প্রথম অ্যারোগ্রাফার হিসেবে যাদের নাম করা হয় তারা হলেন জোহান হিনরিচ ম্যাডলের এবং ভিলহেলম বিয়ার, যদিও কেবল চাঁদের মানচিত্র প্রণয়ন করার কারণেই তারা সবচেয়ে স্মরণীয় হয়ে আছেন। তারা প্রথম বুঝতে পেরেছিলেন যে মঙ্গলের প্রায় সকল কাঠামোই স্থায়ী। এর সাথে গ্রহটির ঘূর্ণনকাল নির্ণয় করেন। 1840 সালে ম্যাডলের তার 10 বছরের গবেষণা একত্রিত করে মঙ্গলের প্রথম মানচিত্র প্রণয়ন করেন। মানচিত্রে বিভিন্ন স্থানকে নাম দ্বারা চিহ্নিত না করে বোবার এবং ম্যাডলের কেবল বিভিন্ন বর্ণ দিয়ে চিহ্নিত করেছিলেন। সে হিসেবে বর্তমানে মেরিডিয়ান উপসাগর নামে পরিচিত কাঠামোটির জন্য এই বর্ণটি নির্দিষ্ট করা হয়েছিল। বর্তমানে মঙ্গলের বিভিন্ন প্রাকৃতিক কাঠামোসমূহের নাম বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে রাখা হয়েছে। যে সকল কাঠামোসমূহের উৎস প্রতিফলন অনুপাত রয়েছে তাদের অধিকাংশেরই নাম পূর্বেরটি থেকে গেছে। অবশ্য বেশ কিছু নামের বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন ঘটানো হয়েছে যাতে পরে আবিষ্কৃত বিভিন্ন বিষয় নামের মাধ্যমেই বোঝা যায়। যেমন নিক্স অলিম্পিকা বা অলিম্পাসের তুষার নামক পর্বতটির আধুনিক নাম হচ্ছে অলিম্পাস মঞ্চ বা অলিম্পাস পর্বত। মঙ্গলের বিষুবরেখা এর ঘূর্ণন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু এর মূল মধ্যরেখা নির্দিষ্ট করা হয়েছে পৃথিবীর মতো করেই। অর্থাৎ বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট স্থানের উপর দিয়ে রেখাটি নিয়ে গেছেন। পৃথিবীতে যেমন গ্রিনিচ নামক স্থানকে নির্দিষ্ট করা হয়েছে। ম্যাডলের ও বিয়ার 1830 সালে তাদের প্রণীত প্রথম মানচিত্রে মঙ্গলের মূল মধ্যরেখা হিসেবে একটি রেখাকে চিহ্নিত করেছিল। 1972 সালে মেরিনাস 9 মহাকাশযান মঙ্গলের বেশ কিছু উৎস রেজলিউশনের ছবি পাঠায়। মঙ্গলে যেহেতু কোনো মহাসাগর বা সমুদ্র নেই, সেহেতু সেখানকার বিভিন্ন উচ্চতা নির্ণয়ের জন্য একটি শূন্য উচ্চতার পৃষ্ঠতল ধরে নিতে হবে, যাকে অনেক সময় গড় অভিকর্ষীয় পৃষ্ঠ বলা হয়। মঙ্গলের যে উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ 610.5 প্যাসকেল বা 6.105 মিলিবার, সে উচ্চতাকে শূন্য উচ্চতা ধরা হয়। এই চাপের পরিমাণ মঙ্গলে পানির ত্রৈত বিন্দুর চাপের সমান। এই চাপ পৃথিবীতে সমুদ্র পৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপের 0.6%। বর্তমান গবেষণায় এটি প্রতীয়মান হয়েছে যে গ্রহীয় বাষ্পীভূতা তথা একটি গ্রহে প্রাণের বিকাশ ঘটার সম্ভাবনার পরিমাণ বহুলাংশে এর পৃষ্ঠতলে পানির অস্তিত্বের উপর নির্ভর করে। এই সত্যটি পূর্ণ করার জন্য গ্রহটিকে অবশ্যই বাষ্পযোগ্য অঞ্চলে থাকতে হবে। বর্তমানে সূর্যের বাষ্পযোগ্য অঞ্চলের ভিতর পৃথিবী অবস্থান করছে, কিন্তু মঙ্গল গ্রহ এই অঞ্চল থেকে মাত্র অর্ধেক জ্যোতি অবৈজ্ঞানিক একক দূরে অবস্থিত। এ কারণে পৃষ্ঠতলের সব পানি জমে যায়, এরকম ধারণা পূর্বে থাকলেও 28শে সেপ্টেম্বর 2015-তে নাসা তাদের ওয়েবসাইটে ঘোষণা দেয় মঙ্গলে তরল পানি প্রবাহের অস্তিত্ব পাওয়া গেছে। সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের পক্ষ থেকে মঙ্গল অভিমুখে ডজনখানেক নভোযান পাঠানো হয়েছে, যার মধ্যে অরবিটার, ল্যান্ডার এবং রোভার সবই ছিল। আর অভিযানগুলোর উদ্দেশ্য ছিল মঙ্গলের জলবায়ু এবং ভূতত্ত্ব নিয়ে গবেষণা করা। দুঃখজনক হলেও সত্যি, মঙ্গলে পাঠানো নভোযানগুলোর মধ্যে অন্তত 2/3 তাদের উদ্দেশ্য সিদ্ধির আগে ব্যর্থ হয়ে গেছে। অনেকগুলো অভিযান ঠিকমতো শুরু করার আগেই স্তব্ধ হয়ে গেছে। মূলত কৌশলগত সমস্যার কারণেই এই ব্যর্থতাগুলোর উৎপত্তি। অধিকাংশের সাথে মাঝপথে যোগাযোগ নষ্ট হয়ে গেছে। যোগাযোগ নষ্টের কারণ জানা যায়নি, অনেকগুলোর কারণ অনুসন্ধানের চেষ্টা এখনো চলছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েকটি উদাহরণের মধ্যে রয়েছে পৃথিবী মঙ্গল বারমুডা ট্রায়াঙ্গেল, মঙ্গল অভিশাপ, বহুল পরিচিত নাসা ইনজোক এবং গ্রেট গ্যালাক্সি ইটার, যা মঙ্গলগামী নভোযান খেয়ে বেঁচে থাকে।
2001 সালে নাসা সফলভাবে মার্স অডিসি অরবিটার উৎক্ষেপণ করে। অডিসির গামা রশ্মি বর্ণালীবেক্ষণ যন্ত্র মঙ্গলের রেগোলিথের উপরের 1 মিটার স্থানে উল্লেখযোগ্য পরিমাণ হাইড্রোজেন শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণ পানি বরফের তলানি হিসেবে এই হাইড্রোজেন সঞ্চিত হয়েছে। 2003 সালে নাসা মার্স এক্সপ্রেস উৎক্ষেপণ করে, যার মধ্যে ছিল মার্স এক্সপ্রেস অরবিটার এবং বিগল 2 নামক ল্যান্ডার। অবতরণের সময় বিগল 2 অকেজো হয়ে যায় এবং 2004 সালের ফেব্রুয়ারিতে এটি হারিয়ে গেছে বলে ঘোষণা দেওয়া হয়। 2004 সালের প্রথম দিকে প্ল্যানেটারি ফুরিয়ার বর্ণালীবেক্ষণ যন্ত্র ব্যবস্থাপক দল ঘোষণা দেয় যে তারা মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেন শনাক্ত করেছে। 2006 সালের জুন মাসে নাসা মঙ্গলে মেরুজ্যোতি আবিষ্কারের ঘোষণা দেয়। 2003 সালের এপ্রিলে নাসা যমজ মঙ্গল অভিযান রোভার উৎক্ষেপণ করে। রোভার 2 এর নাম স্পিরিট এবং অপরচুনিটি। 2004 এর জানুয়ারিতে দুটি রোভারই মঙ্গল পৃষ্ঠে অবতরণ করে এবং তাদের জন্য বরাদ্দকৃত সবগুলো কাজ সুন্দরভাবে সম্পাদন করে। প্রকৃতপক্ষে তারা আশাতীত সফলতা লাভ করেছিল। এই অভিযানে একটি অতি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সত্য উদ্ঘাটিত হয়। রোভার দুটির অবতরণের দুটি স্থানেই কোনো এক সময় তরল পানির অস্তিত্ব ছিল বলে জানা গেছে। মঙ্গলের ডাস্ট ডেভিল এবং ঝড়ো হাওয়ার সময়ে এই রোভার দুটির সৌর প্যানেল পরিষ্কার করে দিয়ে যায়। এ কারণে এদের আয়ু বৃদ্ধি পাচ্ছে। 2005 সালের 12 আগস্ট নাসা এই গ্রহের উদ্দেশ্যে মার্স রিকনেসান্স অরবিটার নামক একটি সন্ধানী যান উৎক্ষেপণ করে। 2006 সালের 10 মার্চ এটি মঙ্গলে পৌঁছে। এর উদ্দেশ্য 2 বছর ব্যাপী বৈজ্ঞানিক জরিপ পরিচালনা করা। অরবিটারের মূল কাজ মঙ্গলের বিস্তৃত ভূখণ্ড পর্যবেক্ষণ করে পরবর্তী অভিযানগুলোর অবতরণের জন্য উপযোগী স্থান নির্বাচন করা। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সাথে অতি উন্নত মানের টেলিযোগাযোগ ব্যবস্থা। 2008 সালের 3 মার্চ বিজ্ঞানীরা বলেছেন, মার্স রিকনেসান্স অরবিটার গ্রহটির উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে একটি সক্রিয় ধারাবাহিক হিমপ্রপাতের ছবি তুলেছে। এ ধরনের ছবি এই প্রথম তোলা হলো। ডন অভিযান কর্তৃক সেরেস এবং ভেস্টার একটি সংক্ষিপ্ত ফ্লাই বাই বাদ দিলে মঙ্গলমুখী পরবর্তী অভিযান হিসেবে নাসার ফিনিক্স মার্স ল্যান্ডারের নাম করতে হয়। 2007 সালের 4 আগস্টে এটি উৎক্ষেপণ করা হয়েছে। এই ল্যান্ডারের সাথে একটি রোবোটিক বাহু রয়েছে যার রিচ 2.5 মিটার। এটি মঙ্গলপৃষ্ঠের 1 মিটার গভীর পর্যন্ত খনন করতে সক্ষম। ল্যান্ডারটি এমন এক অঞ্চলে অবতরণ করবে যেখানকার ভূপৃষ্ঠের মাত্র 30 সেন্টিমিটার নিচে বরফ থাকার সম্ভাবনা রয়েছে। ফিনিক্সের পর 2009 সালে মঙ্গলে যায় মার্স সায়েন্স ল্যাবরেটরি। এটা মার্স এক্সপ্লোরেশন রোভারের একটা অপেক্ষাকৃত বড় এবং দ্রুততর সংস্করণ। এর গতিবেগ হবে ঘন্টায় 90 মিটার। এই পরীক্ষণ অভিযানের সাথে এমন একটি লেজার রাসায়নিক স্যাম্পল যুক্ত আছে যা দিয়ে 13 মিটার দূর থেকেই কোনো শিলার গাঠনিক উপাদান নির্ণয় করে ফেলা যাবে। ফিনল্যান্ড এবং রাশিয়ার যৌথ উদ্যোগে মঙ্গলের উদ্দেশ্যে মেটনেট নামক একটি অভিযান প্রেরণের কথা রয়েছে। মেটনেটের মধ্যে 10টি ছোট ছোট ল্যান্ডার থাকবে। উদ্দেশ্যে ল্যান্ডারগুলোকে একটি বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিয়ে বড় ধরনের পৃষ্ঠতল পর্যবেক্ষণ এবং অনুসন্ধান নেটওয়ার্ক করে তোলা। এর মাধ্যমে মঙ্গলের পদার্থবিজ্ঞান, বায়ুমণ্ডলের গঠন এবং আবহবিদ্যা সম্পর্কে অনেক কিছু জানা যাবে। এর পূর্বসূরি হিসেবে 1 থেকে 2টি ল্যান্ডার সমৃদ্ধ একটি প্রাথমিক অভিযান প্রেরণের কথা ছিল 2009 থেকে 2011 সালের মধ্যে। একটি সম্ভাবনা হচ্ছে রাশিয়ার ফোবস গ্রান্ট অভিযানের সাথেই এটি প্রেরণ করা হবে পিগিব্যাক হিসেবে। অন্যান্য উৎক্ষেপণগুলো 2019 সাল পর্যন্ত কর্মক্ষম উৎক্ষেপণ উইন্ডোর মাধ্যমে সম্পন্ন হবে। 2004 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ মিশন অফ স্পেস এক্সপ্লোরেশন নামে একটি নীতিমালার ঘোষণা দিয়েছিলেন। এতে বলা হয়েছে, মঙ্গলে মনুষ্যবাহী অভিযান প্রেরণ মার্কিন যুক্তরাষ্ট্রের সুদূরপ্রসারী স্বপ্নের সর্বপ্রধান অংশ। এই স্বপ্নকে সামনে রেখে নাসা এবং লকহিড মার্টিন যৌথভাবে অরিয়ন নভোযানের নকশা নির্মাণ শুরু করে দিয়েছে। 2020 সালে চাঁদে ফিরে যাওয়ার জন্য যে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল তার ক্রু পরিবহন যান হবে এই অরিয়ন। মঙ্গলে মানুষ পাঠানোর পূর্ব প্রস্তুতি হিসেবে এই চন্দ্রাভিযানের পরিকল্পনা করা হয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি তথা এসা 2030 থেকে 2035 সালের মধ্যে মঙ্গলে মানুষ প্রেরণের কথা ভাবছে। এর আগে অনেকগুলো সন্ধানী যান পাঠাবে তারা, একটার আকৃতি তার আগেরটা থেকে বড় হবে। 100 মার্স উৎক্ষেপণ এবং মার্স রিটার্ন মিশনের মাধ্যমে এই সুদূরপ্রসারী পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। 2007 সালের 28 সেপ্টেম্বর নাসার অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল টি গ্রিফিন বলেছেন, নাসা 2037 সালের মধ্যে মঙ্গলে মানুষ প্রেরণের কাজ সম্পন্ন করতে বদ্ধপরিকর, যাতে 2057 সালে মঙ্গলে মানব বসতির 20 বছর পূর্তি উৎসব আয়োজন করা যায়। অনেকগুলো অরবিটার, ল্যান্ডার এবং রোভার থাকার কারণে এখন মঙ্গলের আকাশ থেকে জ্যোতির্বিজ্ঞান চর্চা করা সম্ভব। সেখানে মঙ্গল থেকে খুব সহজেই পৃথিবী এবং চাঁদ দেখা যায়। পৃথিবীতে পূর্ণ চন্দ্রের কৌণিক ব্যাস যত মঙ্গল থেকে দৃশ্যমান ফোবসের কৌণিক ব্যাস তার 1/3। অন্যদিকে ডিমোস একটা সাধারণ তারার মতো দেখা যায়, পৃথিবী শুক্র গ্রহকে যেমন দেখায় অনেকটা সেরকম। পৃথিবীতে আমাদের খুব পরিচিত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাগুলোর মধ্যে অনেকগুলোই মঙ্গলে পর্যবেক্ষণ করা গেছে, যেমন উল্কা এবং মেরুজ্যোতি। 2084 সালের 10 নভেম্বর মঙ্গল থেকে পৃথিবীর একটি অতিক্রম দেখা যাবে।
এছাড়া বুধ বা শুক্র গ্রহের অতিক্রমও সেখানে থেকে দেখা যায়। ডিমোসের কৌণিক ব্যাস এতই কম যে এর সূর্যকে আংশিক গ্রহণ করার ঘটনাকেই অতিক্রম হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।